আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো আজকে আমরা চলে এলাম পিথাগোরাসের উপপাদ্যটা নিয়ে। পিথাগোরাসের উপপাদ্য অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। আমরা যারা ক্লাস 8 এ পড়ছি এবং সামনে আমাদের বৃত্তি পরীক্ষা রয়েছে, তাদের জন্য পিথাগোরাসের উপপাদ্যটা অনেক গুরুত্বপূর্ণ এবং যারা 9, 10 এ তাদের জন্য কিন্তু পিথাগোরাসের উপপাদ্যটা অনেক গুরুত্বপূর্ণ। তো চলো আমরা শুরু করে নিই। প্রথমেই পিথাগোরাসের উপপাদ্যের যে সাধারণ নির্বাচন যেটাকে আমরা বলি বা প্রশ্ন যেটা সেটা একটু জানার চেষ্টা করি। দেখো এখানে বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। তো অনেক ক্ষেত্রে যেটা হয় কি যে আমরা প্রশ্নটাই বুঝি না। তো চলো আগে প্রশ্নটাকে বুঝে নেওয়ার চেষ্টা করি। তো ফার্স্টে আমাদেরকে যে বিষয় সম্পর্কে পরিচিত হতে হবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ কাকে বলে? আমরা জানি যে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয় সেই ত্রিভুজটাকে আমরা কি বলে থাকি? সমকোণী ত্রিভুজ বলে থাকি। এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এই যে কোণটা, এই কোণটাকে আমরা কি বলে থাকি? 90 ডিগ্রি, তাই না? তাহলে এটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ। এখন প্রশ্নটাতে বলা হচ্ছে যে এই যে সমকোণী ত্রিভুজ আছে, এই কোণের বিপরীতে যে বাহুটা থাকে এটাকে আমরা বলে থাকি হচ্ছে অতিভুজ। বলা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, তো বর্গক্ষেত্র সম্পর্কে তো তোমরা সবাই জানো, এগুলো আমরা ছোট ক্লাসেই পড়ে এসেছি যে যে চতুর্ভুজে 4টি বাহুই সমান থাকে এবং প্রত্যেক কোণ সমকোণ থাকে সেটাকে আমরা বলে থাকি বর্গক্ষেত্র। এবং এর ভেতরের যে অংশটা এই জায়গাটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্ষেত্রফল। তো বলা হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে এটার ক্ষেত্রে আমি যতটুকু ক্ষেত্রফল পাবো, এর অপর দুই বাহুর উপরেও যদি আমি যথানিয়মে দুইটা বর্গক্ষেত্র অঙ্কন করি এরকম ভাবে, তাহলে দেখা যাবে যে এইটার ক্ষেত্রফল এবং এইটার ক্ষেত্রফল, এই দুইটা ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি যেটা হবে সেটা এই ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটি তোমরা পুনরায় আরও একবার টেনে একটু দেখার চেষ্টা করো, আশা করি পরিষ্কার হয়ে যাবে। এবং আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি? বাহু গুণ বাহু, অর্থাৎ বাহুর স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা চলো, তো আমি আরও একবার বলে দিচ্ছি যে আমাকে যদি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া হয় এবং আমি এই সমকোণী ত্রিভুজের উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে এর ক্ষেত্রফল যতটুকু হবে, এর অপর দুই বাহুর ওপরেও যদি আমি যথানিয়মে দুইটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে এই দুইটার ক্ষেত্রফলের যে সমষ্টি, যে যোগফল হবে, সেটা কার সমান হবে? এইটার সমান হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা যে মূল উপপাদ্য রয়েছে সেখানে ফিরে যাই। এখন আমরা জানি যে সাধারণ নির্বাচন করার পরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে বিশেষ নির্বাচন। তো বিশেষ নির্বাচন করার আগে চলো আমরা আগে একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আগে একটা অঙ্কন করে নিই। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই সমকোণী ত্রিভুজটাকে একটুখানি বড় করেই করার চেষ্টা করছি, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। চিত্রটা খুব গুরুত্বপূর্ণ। যদি তুমি চিত্র বুঝতে পারো তাহলে দেখবে যে তোমার অনেকটাই তুমি বুঝে ফেলেছো, মানে অনেকটাই না, সবটাই বলা যায় বুঝে ফেলেছো। আচ্ছা, তো এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ এবং দেখলে বুঝতেই পারছো যে এই যে কোণটা আছে এই কোণটা হচ্ছে কি বলতো আমার 90 ডিগ্রি কোণ, এবং এটা হচ্ছে এর অতিভুজ এবং এটা হচ্ছে কোণ সংলগ্ন দুইটা বাহু। তাহলে চলো আমরা এরপরে বিশেষ নির্বাচনটা একটু দেখে ফেলি। তো বিশেষ নির্বাচন আমরা এখানে কি বলতে পারি? তো মনে করি এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজটাকে আমরা একটু নামকরণ করে ফেলি যে এটা হচ্ছে আমাদের এ, এটা এই পয়েন্টটার নাম করি বি, আর এটা হচ্ছে সি। তো আমরা বললাম যে আমাদের এই যে এ বি সি এটা কি? এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কোণ যে বি, এই যে এই কোণটা, এই কোণটার ভ্যালু কত? 90 ডিগ্রি। ঠিক আছে, এখন বলতেছে এটার অতিভুজ তাহলে কোনটা হবে? তো আমরা বলেছিলাম যে সমকোণী ত্রিভুজের যে কোণ, কোণের বিপরীতে যে বাহুটা থাকে এই বাহুটা, এটাকে আমরা বলে থাকি অতিভুজ। তাহলে অতিভুজের নামকরণ কি করা যায়? এ সি। ঠিক আছে, এটা হচ্ছে অতিভুজ এবং এ বি একটা বাহু আর বিসি হচ্ছে আর একটা বাহু। তো আমরা এখন কি করব? আমরা একটু নামকরণ করব। নামকরণটা কিরকম? যে আমাদের এই যে মানে অতিভুজ যেটা আছে না, আমাদের এখানে এই অতিভুজটাকে আমরা নামকরণ করতেছি এসি ছোট হাতের বি দ্বারা, আর এ বি এটাকে আমরা নামকরণ করছি ছোট হাতের সি দ্বারা, আর বিসি এটাকে আমরা নামকরণ করছি হচ্ছে ছোট হাতের এ দ্বারা। এখন আমাদের এখানে কি জানতে চেয়েছে? প্রমাণে কি করতে বলেছে? প্রমাণ করতে বলেছে যে আমাদেরকে কি প্রমাণ করতে হবে? যে এ আর সি এর উপরে যে অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে আমরা বলতে পারি বাহু গুণ বাহু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এ সি স্কোয়ার, এইটা সমান সমান কি? এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহু গুণ বাহু, তার মানে এ বি ইন্টু এ বি অর্থাৎ এ বি স্কোয়ার, এবং প্লাস কি হবে বলতো? বিসি স্কোয়ার। এখন যেহেতু আমার এসি সমান সমান আমি বি ধরেছি, তার মানে আমাকে প্রমাণ করতে হবে আসলে বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অথবা বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এখানে বিশেষ নির্বাচনটা আমি এখানে চিত্রটাকে এইভাবে রিপ্রেজেন্ট করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তবে তোমরা আগে বিশেষ নির্বাচন, তারপরে চিত্র, তারপরে এখানকার অঙ্কনের প্রসিডিউর, এগুলো তোমরা দেখাতে
এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অঙ্কন করতে হবে। প্রমাণের সুবিধার্থে আমাদেরকে অঙ্কনটা করতে হবে। তো আমরা কিভাবে অঙ্কন করব সেটা চলো দেখে নিই। তো অঙ্কন কিভাবে করব? আমাদের এখানে এই যে তোমার বিসি বাহু যেটা আছে না, এখানে কি বলা হচ্ছে দেখো, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি সমান সমান এ বি সমান সমান সি হয়। মানে কিরকম? এখান থেকে আমাদের যে বিসি বাহু আছে, এই বিসি বাহুটাকে আমরা কি করে দিব বলো তো? বর্ধিত করে দিব। বর্ধিত মানে কি, আমরা আরো মানে লম্বা করে আঁকবো। এবং এটা শুধু আমাকে আঁকলে হবে না, আমাকে এমনভাবে আঁকতে হবে যেন এখানে এই যে এই বাহুটা, এই বাহু এখানকার সমান হয়। তাহলে দেখি আমাদের এই বাহুটা কতটুকু আছে, তো আমি দেখতে পাচ্ছি যে প্রায় এতটুকু লম্বা আছে। তার মানে এই পয়েন্ট থেকে আমার বাহুটাও কি হবে বলো তো? এই পর্যন্ত হবে। ঠিক আছে, এই পর্যন্ত হবে। তো বলা হচ্ছে আমি বিসিকে এমনভাবে বর্ধিত করব যেন এখানে আমি নামকরণ করতে পারি পয়েন্টটা ডি, যে সি ডি সমান সমান এ বি সমান সমান সি হয়। অর্থাৎ এই বাহুটা এই বাহুটার সমান হবে। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে যে ডি বিন্দুতে বর্ধিত বিসি এর উপর একটা ডিই লম্ব আঁকি। তো তোমরা ছোটবেলাতে লম্ব আঁকা শিখেছো কম্পাস ব্যবহার করে। যেহেতু এটা এমনিতেই একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা স্কেল আমি নিয়েছি, যার কারণে আমি এটাকে এখানে সেট করলেই কিন্তু আমার লম্ব হয়ে যাচ্ছে। আর এমনিতে তো তোমরা ছোট ক্লাসে লম্ব আঁকা শিখেছো, কিভাবে শিখতে হয় মানে করতে হয় লম্ব আঁকা, আমি এটা এখানে দেখালাম না। তো এখানে একটা লম্ব আঁকতে বলছে। তো তুমি এখানে ডি বিন্দুতে বিসি এর উপরে এমনভাবে তুমি লম্বটা আঁকবে যেন এই পয়েন্টটাকে আমি নামকরণ করতে পারি ই পয়েন্ট। এটা কার সমান হবে? এই যে এই বাহুটা তো এই বাহুটা সমান হয়েছে, আর এই বাহুটা হবে হচ্ছে ঠিক এই বাহুটার সমান। যে ডিই সমান সমান বিসি সমান সমান এ হয়। অর্থাৎ এটা সমান সমান কি হবে? এ হবে। এখন আমরা কি করব? এরপরে বলা হচ্ছে সিই এবং এই যোগ করি। অর্থাৎ এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমরা এখন যোগ করে দিব। আচ্ছা, আমার এই স্কেলটা একটু ছোট হয়ে যাওয়ার কারণে একটু প্রবলেম হয়ে গেছে। তো তোমরা যখন আঁকবে তোমরা এটা সুন্দর করে এঁকে নিবে। এটা তোমাদের বোঝানোর জন্য আমি করেছি এখানে। তাহলে এবার আমাকে কি বলা হয়েছে? তাহলে বিসিকে আমরা আরেকবার একটু রিভিউ করে নিই যে কি বলছে। বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করো। বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এরপরে বলেছে এমনভাবে করো যেন সিডি অর্থাৎ এই বাহুটা সমান সমান এ বি অর্থাৎ এই বাহুটা সমান সমান সি হয়। আমরা দেখতে পাচ্ছি এটা সি, এটাও সি। এরপরে বলা হচ্ছে যে ডি বিন্দুতে কি করো? বর্ধিত বিসি এর উপরে ডিই লম্ব আঁকি। তো আমি আঁকলাম এখানে ডিই লম্ব আঁকলাম, যেহেতু এটা লম্ব এখানেও কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, আমরা জানি যে লম্ব কি হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। তারপরে কি করতে হবে? ডিই সমান সমান কি হবে বলো তো? বিসি সমান সমান এ হবে। এরপরে কি করতে বলেছে? সিই এবং এই দুইটা যোগ করতে বলেছে। তো এবার আমাদের তাহলে অঙ্কনের যে প্রসিডিওর এটাও আমাদের করা হয়ে গেল। এবার অঙ্কন করা যেহেতু শেষ, এবার আসো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যে প্রমাণ, সেই প্রমাণটা আমরা করে ফেলি। আচ্ছা, তো প্রমাণ করার কিন্তু অনেকগুলো ধাপ আছে, তার মধ্যে আমরা প্রত্যেকটা ধাপ এক এক করে শিখব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো আগেই বলেছিলাম যে আমাদেরকে চিত্রটাকে ভালো মতো বুঝতে হবে। চিত্র যদি আমরা বুঝতে পারি তাহলে বাকি জিনিসগুলো আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। তো এখানে কি বলা হচ্ছে আমরা একটু চিত্রটা দেখি আর বোঝার চেষ্টা করি। বলা হচ্ছে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ সি ডি ই, আমরা এই দুইটা ত্রিভুজের সাথে কি করব বলো তো? তুলনা করব। ঠিক আছে, তো আমরা কি দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এ বি সি অর্থাৎ এই ত্রিভুজটার কথা বলছি, আর বলা হচ্ছে ত্রিভুজ সি ডি ই এই ত্রিভুজটার কথা বলছি, এই দুইটা ত্রিভুজের কথা বলছি। তো বলা হচ্ছে এ বি সমান সমান সিডি সমান সমান সি, অর্থাৎ এ বি এই বাহুটা সমান সমান সিডি অর্থাৎ এই বাহুটা সমান সমান কি বলা যায়? সি বলা যায়। দেখতেই পাচ্ছি এটাও সি এটাও সি। ওকে, তারপরে কি বলা হচ্ছে যে বিসি সমান সমান ডিই সমান সমান এ। বিসি সমান সমান ডিই সমান সমান এ, মানে এই বাহুটা সমান সমান এই বাহুটা। আসলে কি আমার তো ত্রিভুজ এইটাই, এখানে শুধু এটা দাঁড়িয়ে ছিল, এটাকে আমি এই পাশে এনে জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিয়ে ওটাকে শুইয়ে দিয়েছি। কিন্তু ত্রিভুজ তো আমার একই, সেম ত্রিভুজই। তাহলে এখান থেকে আমরা এর যথার্থতা হিসেবে আমরা কেন বলতেছি যে যেহেতু এটা সমান, তাহলে আমার অন্তর্ভুক্ত কোণ এ বি সি অর্থাৎ এই কোণটা সমান সমান অন্তর্ভুক্ত কোণ সিডিই এই কোণটা সমান। কেন আমি এটা বলতে পারতেছি? কারণ এখানেও আমি বলছি যে এটাও হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে এটাও আমার সমকোণ, এটাও সমকোণ। এই জন্য আমি বলছি যে এই বি কোণটা এবং ডি কোণটা দুইটা কোণই সমান। যথার্থতাতে আমরা লিখেছি যে প্রত্যেক কোণ সমকোণ। পরেরটাতে আসো, যেহেতু আমরা বাহু কোণ বাহু এর যে একটা উপপাদ্য ছিল সেখান থেকে আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে যদি এমন হয় যে এর দুইটা কোণ একটা বাহু সমান হয়ে গেছে, তাহলে ওই দুইটা ত্রিভুজই কি সর্বসম, মানে সব দিক থেকে সমান। আবার বলা যায় কোনো একটা ত্রিভুজের যদি এরকম হয় যে দুইটা বাহু এবং একটি কোণ সমান হয়ে গেছে, কোনো একটা ত্রিভুজের যদি
দুইটা বাহু এবং একটা কোণ যদি সমান হয়ে যায় তখন সেই ত্রিভুজটাকে আমরা কি বলে থাকি, যে দুইটা ত্রিভুজই হচ্ছে সর্বসম, অর্থাৎ সব দিক থেকে সমান হবে। তো আমরা এটা দেখতেই পাচ্ছি যে এর হচ্ছে এই বাহুটা সমান এই বাহুটা, এই বাহুটা সমান এই বাহুটা, এবং এই কোণ সমান, তার মানে আমার দুইটা বাহু একটা কোণ সমান হয়ে গেছে, তার মানে দুইটা ত্রিভুজই কি সর্বসম। সেই জায়গা থেকে আমি বলতে পারি তাহলে AC অর্থাৎ এই বাহুটা আর হচ্ছে তোমার CE এই বাহুটা সমান সমান কি বলতো বি, অর্থাৎ এই যে বাহুটা এইটা আর এইটাও কি সমান সমান। এবং সেই সাথে আমি এটাও বলতে পারি তাহলে এই কোণটা তারপরে হচ্ছে তোমার এই কোণটা, এই দুইটা কোণও সমান। আশা করি বুঝতে পেরেছো, 1 নাম্বার পয়েন্ট যেটা ছিল এটা বুঝতে পেরেছো। তাহলে এবার পরের ধাপে যাই, চলো। দেখো 2 নাম্বার ধাপে আমাদেরকে বলা হচ্ছে যে আবার যেহেতু AB এটা হচ্ছে BD এর উপরে একটা লম্ব, আবার ED অর্থাৎ এটাও কি আমার BD এর উপরে একটা লম্ব। যেহেতু দুইটাই আমাদের লম্ব তাহলে আমি কি বলতে পারি যে এই যে বাহুটা আর এই বাহুটা, এই দুইটা বাহুই কিসে আছে বলতো, সমান্তরালে আছে। যদি আমি তাই দেখি তাহলে আমি কি বলতে পারি বলতো, এই যে এই টোটালটা কি একটা ট্রাপিজিয়াম। যেহেতু আসলে আমার সমকোণী ত্রিভুজটার এই বাহুটা প্রায় সমান সমানই হয়ে গেছে, যার কারণে এটা হয়তো বা দেখতে অনেকটা আয়তর মতো হচ্ছে। বাট সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা হয় যে এটা দুইটা বাহু সমান হতেও পারে নাও হতে পারে। যদি দেখা যেত একটা ছোট একটা বড় হতো তখন দেখা যেত যে এই দুইটা বাহু কিন্তু অলওয়েজ সমান্তরালে থাকলেও এই বাহুটা কিন্তু সমান্তরাল দেখাবে না। সেক্ষেত্রে এটাকে কি দেখা যাবে বলো তো, একটা ট্রাপিজিয়ামের মতো দেখা যাবে। তো তোমরা যখন চতুর্ভুজ সম্পর্কে জেনেছো তোমরা জানো যে কোনো চতুর্ভুজের চারটা বাহু যদি সমান হয়, চারটা কোণ সমান হয় সেটা বর্গ, চারটা বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তখন সেটা কি সামান্তরিক। আবার বিপরীত দুই জোড়া বিপরীত বাহু সমান, কোণগুলো সমকোণ তাহলে সেটা আয়ত। দুই জোড়া বিপরীত বাহুই সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তখন সেটা সামান্তরিক। তাহলে ট্রাপিজিয়াম কোনটা? ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যেটা হয় এক জোড়া বিপরীত বাহু সমান্তরালে থাকে, ঠিক আছে? তাহলে সেটা হবে কি বলতো, ট্রাপিজিয়াম হবে। আয়তর ক্ষেত্রে দুই জোড়া বাহুই সমান্তরাল হয় বা সামান্তরিকের ক্ষেত্রেও তাই, কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এক জোড়া বিপরীত বাহু সমান্তরালে থাকে। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি কি বলতো, ABCD মানে সরি ABDE এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম। বোঝা গেছে? এবার চলো 3 নাম্বার ধাপ দেখি। তো আমাদের 3 নাম্বার ধাপ যেটা আছে এটাতে একটু ক্যালকুলেশনের পরিমাণটা একটু বেশি, তো এটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। তো আমাদের এখানে 3 নম্বর ধাপে আমরা কি বলতে পারি দেখো তো, এখানে বলা হচ্ছে কোণ ACB, কোনটা বলো তো, ACB অর্থাৎ এই কোণটা, অর্থাৎ এই যে এই কোণটা, হ্যাঁ। তারপরে হচ্ছে কোণ BAC মানে BAC এই কোণটা, ঠিক আছে? এই কোণটা আর এই কোণটা, এই দুইটার যোগফল। আচ্ছা, তো আমরা কি জানি যে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হয় কত বলো তো, 180 ডিগ্রি। এখন আমি তো অলরেডি বলেই দিছি যেটা সমকোণী ত্রিভুজ, তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অপর যে দুই কোণ থাকবে এই দুই কোণের সমষ্টি কত হবে, 180 বিয়োগ 90 মানে 90 ডিগ্রি হবে। এখন বলা হচ্ছে যে কোণ BAC আর যোগ কোণ BCA অথবা ACB সমান সমান কি বলা যায় বলতো, কোণ ACB অর্থাৎ ACB অর্থাৎ এই কোণটা যোগ হচ্ছে ECD এই কোণটা, ঠিক আছে? এই যে কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ সমান সমান কিন্তু এক সমকোণ। কিভাবে আমি বলছি এটা এক সমকোণ, কারণ আমি জানি যে এই কোণটা সমান সমান হচ্ছে এই কোণটা, আর এই কোণটা সমান সমান কি বলতো এই কোণটা। যেহেতু আমি ত্রিভুজটাকে উল্টে দিয়েছি তাহলে এইটা আর এইটার যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা আর এই কোণটার ভ্যালুও কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে যেহেতু আমার এই কোণটা আর এই কোণটা সেম, তাহলে আমি এটা বলতে পারি যে এই কোণ আর এই কোণ এই দুইটার যোগফলও কি আসবে, সমান হবে। আশা করি বুঝেছো। এই জায়গাটা একটু ট্রিকি, একটু খেয়াল করে বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবে। আচ্ছা, তাহলে মানে এটা যেহেতু 90 ডিগ্রি তাহলে এই কোণ আর এই কোণের যোগফল হবে কত, 180 বিয়োগ 90 মানে 90 ডিগ্রি। অনুরূপভাবে এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি হিসাব করি, এটা যেহেতু 90 ডিগ্রি তাহলে এই দুইটা কোণের ভ্যালু কত হবে বলো তো, 90 ডিগ্রি হবে। এখন বলা হচ্ছে যেহেতু আমার এই কোণটা সমান সমান এই কোণ এবং এই কোণটা সমান সমান এই কোণ, তাহলে আমি এটাও বলতে পারি যে এই দুইটা সমান সমান যদি আমার 90 ডিগ্রি বা এক সমকোণ হয় তাহলে আমি এই কোণটা আর হচ্ছে তোমার এই কোণটা এই দুইটা যোগ করলেও আমার কি হবে, 90 ডিগ্রি হবে। তো বলা হচ্ছে এক সমকোণ। তাহলে এখান থেকে আসলে আমি কেন আর কি বের করতে চাচ্ছি এটা, তো আমরা জানি যে এখানে দেখো একটা কি হয়েছে, সরল কোণ তৈরি হয়েছে, রাইট? একটা সরল কোণের ভ্যালু কত বলো তো, 180 ডিগ্রি। টোটাল কত, 180 ডিগ্রি। তাহলে এটা আর এটা মিলে যদি আমার এক সমকোণ বা 90 ডিগ্রি হয় তাহলে এই কোণের ভ্যালু কত হবে বলো তো, এই কোণের ভ্যালু হবে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমি তখন বলতে পারবো যে এই যে ত্রিভুজ যেটা আমি আরেকটা ত্রিভুজ এখানে পেয়েছি এটাও কিন্তু আমার সমকোণী ত্রিভুজ, যেটার যে ACE এই কোণটা হচ্ছে সমকোণ, এইটা তার অতিভুজ এবং এটা হচ্ছে বাকি দুইটা বাহু।
আশা করি বুঝেছো। এখন বলা হচ্ছে যে ত্রিভুজ ACE এটাও কি হবে, তাহলে একটা সমকোণী ত্রিভুজই হবে। আর এবার আসো আমরা আসল যে প্রমাণ আছে সেই প্রমাণটাকে দেখব। তাহলে আমি যদি এখানে বলি যে এই টোটাল ট্রপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি হবে, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজের যোগফলের সমান হবে। তাহলে আমি এখানে কি বলতে পারি যে ABDE ট্রপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ CDE এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ ACE এর ক্ষেত্রফল। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা সেটাই করেছি। এরপরে আমরা কি জানি যে ট্রপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি বলতো? ট্রপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু, ট্রপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান কি বলতো? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা এই ট্রপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান আমি কি লিখতে পারি? এখানে লিখতে পারি হাফ লিখলাম, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব BD এটাও লিখলাম, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু কোনটা কোনটা এখানে AB আর DE, তাদের যোগফল করলাম এই যে AB যোগ DE। এটা সমান সমান আমি কি বলেছিলাম যে আমার এই যে তিনটা ত্রিভুজ আছে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে এই যে হাফ ইন্টু ভূমি BC তার উচ্চতা AB, অনুরূপভাবে এটার ক্ষেত্র বের করো হাফ ইন্টু CD ইন্টু DE, এটার ক্ষেত্রে হাফ ইন্টু CE ইন্টু AC। ঠিক আছে, এভাবে করেছি। এরপরে হাফ এই সাইডটা যেমন আছে তেমনই থাকলো। এখানে দেখো আমি প্রত্যেকটার যেটা দিয়ে নির্দেশ করেছিলাম সেটাই লিখেছি যে BC ইন্টু AB, BC সমান সমান কত A, আর AB সমান সমান কত C, এই যে হাফ ইন্টু AC, এভাবে প্রত্যেকটার ক্ষেত্রে লিখেছি এবং এটার ক্ষেত্রে আসছে কত হাফ ইন্টু B ইন্টু B। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো আমরা এই BDটাকে কিন্তু এখানে ভেঙে ফেলতে পারি। ঠিক আছে, BD সমান সমান আমরা কি লিখতে পারি? BC যোগ CD, সেটাই লিখেছি BC যোগ CD, বাকি অংশ একই রকম থাকলো। আর এখান থেকে হাফ কমন নিয়ে নিলে এখানে থাকে AC যোগ AC, আর এখানে থাকে কি বলতো B ইন্টু B মানে B স্কোয়ার। পরের লাইনে আসো, BC এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? A লিখতে পারি, আর CD এর পরিবর্তে কি লিখতে পারি বলো তো? C লিখতে পারি। এখানে আমরা নোটেশনগুলো জাস্ট বসিয়ে দিয়েছি এটাই। এরপর এখানে গুণ যদি করে দিই তাহলে A ইন্টু A মানে A স্কোয়ার, তারপরে আসে AC, এখানেও AC C স্কোয়ার, জাস্ট দুইটাকে মাল্টিপ্লিকেশন করেছি। আর এখান থেকে দেখো আমরা যদি এবার এটাকে আরেকটু সরল করি তাহলে এখানে থাকে A স্কোয়ার প্লাস 2AC প্লাস C স্কোয়ার, আর এখানে থাকে কি 2AC প্লাস B স্কোয়ার। তাহলে উভয় পক্ষ থেকে দেখো 2AC কাটাকাটি হয়ে যায়, তাহলে থাকে কি B স্কোয়ার ইজ ইকুয়ালস টু C স্কোয়ার প্লাস B স্কোয়ার, সরি এটা A স্কোয়ার হবে, বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে বিষয়টা দাঁড়াবে এরকম, এই যে বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আশা করি উপপাদ্যটি বুঝতে পেরেছো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে, উপকারী মনে হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। পরবর্তীতে কোন ভিডিও দেখতে চাও, কোন টপিক্সের উপরে দেখতে চাও, সেটাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমি দ্রুত সেগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। এবং আসলে তোমরা যদি লাইক করো, কমেন্ট করো, তাহলে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয়। তো আজকের মতো এখানেই থাকলো। তোমাদের সকলের জন্য শুভকামনা। সবাই ভালো থাকো, পড়তে থাকো, শিখতে থাকো। আল্লাহ হাফেজ।